দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রানুমা। সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই প্রতিষেধক পাচ্ছে। 5 এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরপর 12 এপ্রিল ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। এবার সারা দেশে একযোগে শুরু হয়েছে এই কর্মসূচি। রাজশাহী জেলায় 2 লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, জেলার কয়টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ নুসরাত, হাম রুবেলার টিকাদান কার্যক্রম আজকে থেকে রাজশাহী মহানগর ও জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহীর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং রাজশাহী মহানগরীর মোট 54,144 জন শিশুকে টিকার লক্ষ্যমাত্রার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং মোট কেন্দ্র রয়েছে রাজশাহীতে 8,000। মোট যদি কেন্দ্রের কথা বলি তাহলে মহানগরীর 286টি শিক্ষা প্রতিষ্ঠানে ও 244টি কমিউনিটি কেন্দ্র সহ 6টি স্থায়ী কেন্দ্র ও এই টিকাদান কার্যক্রম চলবে এবং এই অস্থায়ী টিকাদান কেন্দ্রে 2 জন করে টিকাদানকারী এবং 3 জন স্বেচ্ছাসেবী থাকবেন এবং স্থায়ী যে সকল টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলোতে 1 জন টিকাদানকারী এবং 1 জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। যদি আমি একটু রাজশাহী জেলার চিত্রটা একটু তুলে ধরি, রাজশাহী জেলায় মোট 2,01,976 জন শিশুকে টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার 8টি উপজেলায় জেলায় 1,584টি আউটরিচ টিকাদান কেন্দ্র এবং 573টি স্কুল ভিত্তিক কেন্দ্র এবং 10টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে শুরু হওয়া কার্যক্রমের মধ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় টিকা দেওয়া হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 37,954 জনের মধ্যে 37,347 জন টিকা নিয়েছেন। একইভাবে গোদাগাড়ী উপজেলার যে পৌরসভা রয়েছে, পৌরসভায় 5,445 জনের বিপরীতে 4,978 জন টিকা গ্রহণ করেছেন এবং এই টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এবং 10 মে পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। 6 মাস থেকে 5 বয়সের কম বয়সী শিশুরা আসলে এই টিকা নিতে পারবেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে টিকাদানের সর্বশেষ খবর। নুসরাত। দর্শক শুনছিলাম রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। এবারে যাব ঠাকুরগাঁওয়ের টিকাদান কর্মসূচির খবর জানতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জেলার কত শিশু টিকার আওতায় আসবে এবং টিকা কি পর্যাপ্ত রয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে এবং কেন্দ্রতে শিশু এবং অভিভাবকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। নুচরাত, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁয়ে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমি এখন এই ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে টিকাদান কেন্দ্র রয়েছে আমি এখানে উপস্থিত রয়েছি। এখানে ঠিক সকাল 10টার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক এসে টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে এবং এখানকার বিভিন্ন কর্মকর্তাগণ এবং টিকাদানের সাথে সংশ্লিষ্টরা সেই অপেক্ষাতে রয়েছেন। আমি লক্ষ্য করেছি সেই সকাল 9টা থেকেই কিন্তু ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে টিকাদানের কেন্দ্র রয়েছে এখানে বিভিন্ন অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আসতে শুরু করেছেন এবং আমার তাদের কাছ থেকে আমার পাওয়া তথ্য মতে যে কিছুক্ষণের মধ্যেই এখানে টিকাদান শুরু হয়ে যাবে। ঠাকুরগাঁয়ে এবার 2টি জায়গায় আসলে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। একটি হলো ঠাকুরগাঁও সদর হাসপাতাল, আরেকটি হলো ঠাকুরগাঁও পৌরসভা। আমি আপনাকে জানিয়ে রাখি ঠাকুরগাঁয়ে কিন্তু এখন পর্যন্ত 111 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল এবং যার মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু 32 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও হাসপাতালে প্রায় 25 জন ভর্তি রয়েছেন। এখানে ঠাকুরগাঁতে কিন্তু সারা দেশে যে হামের প্রকোপটা বাড়ার কারণে ঠাকুরগাঁতে আতঙ্ক দিন দিন বাড়তে থাকে এবং অভিভাবকদের মাঝে এটা নিয়ে একটি চাঞ্চল্যতা শুরু হয়। যখনই ঘোষণা আসে যে ঠাকুরগাঁয়ে হামের টিকা দেওয়া হবে তখন থেকে যেন অভিভাবকদের মাঝে আমি স্বস্তি লক্ষ্য করেছি। আজ সকাল থেকেই ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদানের এই কেন্দ্রে বিভিন্ন শিশুদের কিনে তাদের অভিভাবকরা
এসে ভিড় জমিয়েছে। এবং আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে জানিয়েছিলেন যে শুধুমাত্র নতুন শিশু না, আপনার 2 বছর থেকে 6 মাস থেকে শুরু করে 2 বছর বয়সী প্রতিটি শিশু এই বুস্টার ডোজের আওতায় আসবে। আমি আপনাদের একটু পরিস্থিতি, কর্মসূচির যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটিকে আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি। এটাকে নিয়ে কিন্তু প্রচুর ক্যাম্পেইন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এখানে আমি লক্ষ্য করেছি বেশ 4-5 দিন থেকে ঠাকুরগাঁয়ে কিন্তু প্রচুর প্রচারণা চালানো হয়েছে, যাতে করে ঠাকুরগাঁয়ের কোনো শিশু বাকি না যায়। এবং আজ কিন্তু এটাকে নিয়ে বেশ একটি প্রস্তুতি আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালের দেখতে পেয়েছি। এখানে আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের সকল কর্মকর্তারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি যতটুকু সর্বশেষ আমি তথ্য জানতে পেরেছি তাদের কাছ থেকে, যে আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইতিমধ্যে রওনা দিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে আজ এই কর্মসূচিকে উদ্বোধন করার জন্যে। আমি আসলে একটি টিকাদান কেন্দ্রের ভিতরটিতে যেতে চাই এবং সেখানকার যে প্রস্তুতি আছে সেটিও আমি একটু দেখে নিতে চাই। চলে আসুন। আমি নুসরাত, আপনাকে আমি জানিয়ে রাখি ঠাকুরগাঁয়ের আপনি লক্ষ্য করছেন কিন্তু যে এখনই কিন্তু এখানে প্রচুর পরিমাণে শিশু নিয়ে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। আসলে হাম নিয়ে ঠাকুরগাঁতে কিন্তু আতঙ্কটি প্রচুর হয়েছিল এবং সেই আতঙ্কের কারণে কিন্তু অভিভাবকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের শিশুদেরকে নিয়ে। তবে যখনই টিকার কথা বলা হয়েছে তা অভিভাবকরা বেশ আগ্রহের সাথে সে সকাল থেকে আমি লক্ষ্য করছি টিকাদান কেন্দ্রে অপেক্ষা করছে। বেশ ভিড় লক্ষ্য করছি, শিশুদের নিয়ে অভিভাবকরা এখানে এসেছে। এবং বর্তমান যে আমি প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁয়ে যেভাবে প্রচার চালানো হয়েছে, আমি আশা করতে পারি যে ঠাকুরগাঁয়ের প্রায় 100% শিশুকে এই হামের টিকায় আনার চেষ্টা করছে ঠাকুরগাঁয়ের প্রশাসন, এবং এটা সম্পূর্ণ করা হয়তো বা সহজ হবে। আজ 20 তারিখ থেকে শুরু হয়েছে, 10 মে পর্যন্ত ঠাকুরগাঁয়ের এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে। নুসরাত। দর্শক, শুনছিলাম ঠাকুরগাঁওয়ে হামের টিকাদান কর্মসূচির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বগুড়া সফরে যাচ্ছেন। সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। বগুড়ার পরিস্থিতি জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী ববিন রহমান। ববিন, প্রধানমন্ত্রী কয়টায় বগুড়ায় পৌঁছাতে পারেন, সেখানে আজকে তার কি কি কর্মসূচি রয়েছে এবং তার এই আগমনকে ঘিরে বগুড়াবাসীর মধ্যে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন জানাবেন। তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে 10 মিনিট আগে বগুড়ার সার্কিট হাউসে তিনি পৌঁছেছেন এবং আমরা যেমনটি দেখলাম যে তার গাড়ি বহর কিন্তু 10 মিনিট আগে সার্কিট হাউসে ঢোকার পরে এখন পর্যন্ত তিনি সার্কিট হাউসে কিন্তু এবং তারেক রহমানের ঘিরে যেমনটি আমরা দেখেছি যে সার্কিট হাউস থেকে বেরিয়েই তিনি বগুড়ার যে আদালত পাড়ায় তিনি আইনজীবী সমিতির উদ্বোধন করবেন এবং ভবন উদ্বোধন করবেন এবং সেই সঙ্গে বেল বন্ডের অর্থাৎ অনলাইন জামিন কার্যক্রমের একটি উদ্বোধন করবেন তিনি। এরপর থেকে তিনি আসলে প্রবেশ করবেন বগুড়া পৌরসভা এবং এই যে 150 বছরের যে পুরনো পৌরসভা, সেই পৌরসভাকে বগুড়াবাসীর যে কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে একটি দাবি ছিল বগুড়া পৌরসভাকে রূপান্তর করা, সেই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখান থেকে তিনি তার ভিটা এবং সেই পৈতৃক ভিটা বাগবাড়ি এলাকায় তিনি যাবেন। আমরা যে দীর্ঘ 19 বছর পর, 2 যুগ পর তিনি তার বাবার ভিটা মাটিতে তিনি পা রাখতে যাচ্ছেন এবং সেখানেও কিন্তু নানান কর্মসূচি রয়েছে, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বাবার রেখে যাওয়া ফল ফলন কর্মসূচি, যেটি তার বাবার দেখানো পথ, সেটি তিনি উদ্বোধন করবেন। সেই সঙ্গে সেখানে একটি হাসপাতাল পরিদর্শন করবেন। তারপরে তিনি আসলে তার যে বাবার পৈতৃক ভিটা বা পৈতৃক নিবাস, সেখানে কিন্তু তিনি যাবেন এবং সেখানে কিছুক্ষণ তিনি অবস্থান করবেন এবং তার পর বগুড়ার
শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় তিনি অংশ নেবেন এবং সেখানে বগুড়াবাসীর উদ্দেশ্যে তিনি সরকার প্রধান বা সরকারের হওয়ার পরে প্রধানমন্ত্রী হবার পরে তিনি জনগণের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন এই প্রথমবার। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার স্ত্রী এই যে বগুড়ার যে এই সফরটি, এই সফরে কিন্তু সর্বমোট 8টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং এই উদ্বোধনের মাধ্যমে বগুড়াবাসী দেখছেন যে যার তাদের ঘরের সন্তান, তাদের জেলার সন্তান, তাদের প্রধানমন্ত্রী তাদের এই বগুড়াবাসীর উন্নয়নের ভাগ্যের চাষ করবেন তার হাত ধরে, এমনকি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং নিশাদ আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিন্তু বগুড়ার যে তার নিজ হাতে নির্মিত, তার নিজ উদ্যোগে নির্মিত বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল যে মসজিদটি থেকেও কিন্তু পুণ্য নির্মাণের উদ্বোধন করবেন এবং তারপর তিনি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তবে যাত্রাপথে বগুড়া আরডিএতেও কিছু তিনি আসলে যাত্রা বিরতি করবেন, সেখানেও তিনি অবস্থান করবেন। এবং আমরা এখন পর্যন্ত দেখছেন যে প্রবেশের পরপর এবং নেতাকর্মীরা কিন্তু স্লোগানে এখন পর্যন্ত সার্কিট হাউসে অবস্থান করছেন এবং যেখানে জনসমাবেশ চিন্তা হওয়ার কথা সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা নেতাকর্মীদের অবস্থান দিচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। স্টুডিওতে নিশাদ। আমরা শুনছিলাম বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপসাগরে তুস্কা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে গুলি চালিয়ে হামলা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনার পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি। এই ঘটনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও মনে করছে তেহরান। ইরানের সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বন্দুক হামলায় 8 শিশু নিহত হয়েছে। বিবিসি জানায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার ভোরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে পারিবারিক অশান্তির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তবে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স 1 থেকে 14 বছরের মধ্যে। হামলার শিকার শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয় স্বজন বলে জানা গেছে। এই হামলায় আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। খেলার খবর। সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। হাতে আরও 2 ম্যাচ থাকায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন পেসার শরীফুল ইসলাম। এদিকে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে চায় কিউইরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 বছর পর মাঠে নেমে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজে এখনো হাতছাড়া হয়নি স্বাগতিকদের। এখনো বাকি আছে 2টি ম্যাচ। টাইগারদের বিশ্বাস ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তাদের। না, একটা ম্যাচে আমরা হয়তো মিস্টেক করছি। তারা অবশ্যই গুড টিম। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরো ভালো হবে। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও জানান পেসার শরীফুল। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা
আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 মিলিয়ে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান তারা। Communication from the batters in the first innings. আমরা সিরিজে 1-0-তে এগিয়ে আছি। দ্বিতীয় ওয়ানডেতে এটি আমাদের বাড়তি প্রেরণা যোগাবে। আমাদের পরিকল্পনা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। We could sort of see that সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।